আজকে আমরা ক্লাস 10 এর তাপের ঘটনা সমূহ পড়ব। তাপের ঘটনা সমূহ এই চ্যাপ্টারটাতে মোট মার্কস আছে 5। এর মধ্যে এমসিকিউ থাকবে একটা 1:1, দ্যাট ইজ 1। এসএকিউ থাকবে একটা 1:1 = 1 এবং টাইপ 3 এর একটা কোশ্চেন 3:1, দ্যাট ইজ 3। টোটাল 5। ঠিক আছে, তাহলে এমসিকিউ থাকবে একটা, এসএকিউ থাকবে একটি এবং টাইপ 3 এর একটা কোশ্চেন থাকবে। টোটাল 5 নম্বর থাকবে। তাপের ঘটনা সমূহ করতে গেলে আমাদের যেটা বেসিক্যালি করতে হবে যে বিভিন্ন পদার্থের উপর যখন তাপ প্রয়োগ করা হয় তখন তাদের একই রকম প্রসারণ ঘটে না। তুমি 3 রকম পদার্থ, 3 রকম উপাদানের পদার্থ নেওয়া হয়, না মনে করো নিয়ে একই পরিমাণ তাপ দিলে দেখা যাবে যে 3টি পদার্থে একই রকম প্রসারণ হয়নি। তো বিভিন্ন পদার্থের ক্ষেত্রে প্রসারণ রকম বিভিন্ন রকম। তো বিজ্ঞানের ক্ষেত্রে এই যে বিভিন্ন আলাদা আলাদা উপাদানগত পদার্থের ক্ষেত্রে তাদের প্রসারণ যে আলাদা হচ্ছে, এটা প্রকাশ করার জন্য কতগুলো ফিজিক্যাল রাশি এখানে ব্যবহার করা হবে। সেই রাশিগুলোর কী কী আমরা সেগুলো আজকে পড়ব। তো দৈর্ঘ্য পরিবর্তন বিভিন্ন পদার্থের ক্ষেত্রে তাপ প্রয়োগের ক্ষেত্রে কেমন হবে সেটা প্রকাশ করার জন্য যে রাশি ব্যবহার করা হয় সেটি হলো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা এটাকে কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশনও বলা হয়। দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে আলফা দিয়ে প্রকাশ করা হয়। কিভাবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ককে প্রকাশ করা হয় আমি একটা ডিটেলস দেখাচ্ছি। মনে করো যে T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা তার বা দণ্ডের T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় একটা তার বা দণ্ডের দৈর্ঘ্য L1। উষ্ণতা বৃদ্ধি করে T2 করা হলো, T2 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলো, যেখানে T2 গ্রেটার দেন T1। T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় মনে করো দৈর্ঘ্যটা L2। তাহলে দৈর্ঘ্যের পরিবর্তন কত হয়েছে এখানে? L2 - L1। এই দৈর্ঘ্যের পরিবর্তন L2 - L1 এটি দুটি বিষয়ের উপর নির্ভর করে। কী কী বিষয়ের উপর নির্ভর করবে দৈর্ঘ্যের পরিবর্তনটা? দৈর্ঘ্যের পরিবর্তন প্রাথমিক দৈর্ঘ্যের সমানুপাতিক। প্রাথমিক দৈর্ঘ্য L1, দ্যাট ইজ L2 - L1 সমানুপাতিক L1। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিব। আর দৈর্ঘ্যের পরিবর্তন L2 - L1 উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক। তাহলে T2 - T1 লিখতে পারি। L2 - L1 সমানুপাতিক T2 - T1। তাহলে 1 এবং 2 নং সমীকরণকে যদি আমরা এখন যৌগিক ভেদের উপপাদ্য প্রয়োগ করি তাহলে কি লিখতে পারি? L2 - L1 সমানুপাতিক L1 × T2 - T1। ক্লিয়ার? এখন এই সমানুপাতিক চিহ্ন যদি আমরা তুলে দিই তাহলে একটা ধ্রুবক আসবে, সেই ধ্রুবকটাকে আমি আলফা ধরছি, যেটাকে বলা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বা কোএফিসিয়েন্ট অফ লিনিয়ার এক্সপানশন। তাহলে আলফা × L1 × T2 - T1। তাহলে এখান থেকে দেখো সুতরাং আলফা ইকুয়াল টু তুমি কি লিখতে পারছো? আলফা ইকুয়াল টু L2 - L1 বাই L1 × T2 - T1। ক্লিয়ার? এখন দেখো যদি L1 = 1, T2 - T1 = 1 হয় তাহলে আমরা আলফা ইকুয়াল টু কি লিখতে পারি? L2 - L1। আলফা ইকুয়াল টু L2 - L1 মানে কি? দৈর্ঘ্যের পরিবর্তন। তাহলে এখান থেকে আমরা কি সংজ্ঞা দিতে পারি? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? কোনো তার বা দণ্ডের প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক উষ্ণতা পরিবর্তনে যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকে ওই তারের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। ক্লিয়ার? তাহলে আবার বলছি, কোনো তারের প্রতি একক দৈর্ঘ্য বৃদ্ধি হ্রাসের জন্য প্রতি একক উষ্ণতা পরিবর্তনে প্রতি একক দৈর্ঘ্যে যে পরিমাণ দৈর্ঘ্য পরিবর্তন ঘটে তাহলে এটাকে আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলব। এই একক উষ্ণতা পরিবর্তনে প্রতি একক দৈর্ঘ্যে কোনো তার বা দণ্ডের যে পরিমাণ দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে তাকে ওই তার বা দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক বলে। এটাকে আলফা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এবার দেখো দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক কী হবে? দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক আলফা ইকুয়াল টু, সাধারণ সমীকরণটা কি? আলফা ইকুয়াল টু L2 - L1 ডিভাইডেড বাই L1 × T2 - T1। তাহলে এখান থেকে দেখো এটার দৈর্ঘ্যের ইউনিট, এটাও দৈর্ঘ্য, তাহলে দৈর্ঘ্য কেটে গেলে কী থাকে? শুধুমাত্র উষ্ণতা। তাহলে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক Kelvin⁻⁻1। সিজিএস পদ্ধতিতে এর একক তাহলে কি হবে? ডিগ্রি সেন্টিগ্রেড⁻⁻1। তাহলে এটা একক লাগবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের। না এবার দেখো মাত্রা যদি লিখি, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মাত্রা কত হবে? তাহলে দৈর্ঘ্য থাকছে না, শুধু উষ্ণতা থাকছে, তাহলে এটাকে আমরা θ⁻⁻1 লিখি।
ক্লিয়ার? এবার দেখো যে বিভিন্ন পদার্থের ক্ষেত্রে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বিভিন্ন রকম হয়, তাহলে তার একটা সারণী এখানে ছবিতে দেখানো হয়েছে। মানে উপর থেকে আসতে যত যত নিচের দিকে যাচ্ছে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক তত হ্রাস পাচ্ছে। তো আমাদের এই সারণীটা মনে রাখতে হবে। যেমন দেখো এখানে এই যে সারণীটা দেওয়া হয়েছে মৃদু পদার্থ, কঠিন পদার্থ, তার মধ্যে 10টার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান বেশি। অ্যালুমিনিয়াম আর 10টার তুলনায় কম, পিতলের 10টার তুলনায় অ্যালুমিনিয়ামের তুলনায় পিতল কমে হয়ে কমতে 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 দেখো ইনফাই এসে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান সব থেকে কম। তাহলে যত উপরের দিকে উঠবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান তত বাড়বে, যত নিচের দিকে নামবে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মান তত হ্রাস পাচ্ছে। তাহলে সব থেকে বেশি এখানে আমরা দেখতে পাচ্ছি সারণীতে 10টা, এবং সব থেকে কম ইনভার্ট, যার দৈর্ঘ্য উষ্ণতা পরিবর্তনে যে পদার্থের দৈর্ঘ্যের পরিবর্তন হয় না বললেই চলে, সেটি হলো ইনভার্ট। আর উষ্ণতা পরিবর্তনের অপেক্ষাকৃত অনেক বেশি দৈর্ঘ্যের প্রসারণ ঘটবে 10টার ক্ষেত্রে। এখন অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন একটি পদার্থের দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক একটা কোনো মান দিয়ে দেওয়া থাকতে পারে, যে এত বলতে কি বোঝো। যেমন আমি তোমাদের এক্সাম্পল হিসেবে যদি বলি যে রূপোর দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক 18.8 ইন্টু 10⁻⁻6 পার ডিগ্রি সেন্টিগ্রেড বলতে কি বোঝো? রূপার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক এত বলতে কি বোঝো? সেক্ষেত্রে আমরা কি বলবো, যে কোনো রূপার তার বা দণ্ডের প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক উষ্ণতা পরিবর্তনে প্রতি একক দৈর্ঘ্যে প্রতি একক উষ্ণতা পরিবর্তন, মানে এখানে উষ্ণতা কত, প্রতি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পরিবর্তনে প্রাথমিক দৈর্ঘ্যের এত দৈর্ঘ্য বৃদ্ধি ঘটে। প্রাথমিক দৈর্ঘ্য কত পরিমাণ? 18.8 ইন্টু 10⁻⁻6। তাই যদি আমি একটু এলাবোরেট করে বলি তাহলে কি বলবো, যে মনে করো 1 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটা লোহার তার ছিল, তার উষ্ণতা তুমি যদি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করো, তাহলে ওই যে রূপোর তারটা ছিল তার দৈর্ঘ্য বর্তমান কত হবে? 1, তার সাথে কোন টার্মটা অ্যাড হবে? 1 প্লাস 18.8 ইন্টু 10⁻⁻6। তাহলে আগে যদি 1 সেন্টিমিটার দৈর্ঘ্য থাকে, তাহলে এখন এত সেন্টিমিটার দৈর্ঘ্য হবে যদি ওই রূপার তারের উষ্ণতা তুমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করো। ঠিক আছে? তাহলে প্রতি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধিতে তার যে দৈর্ঘ্য ছিল সেই দৈর্ঘ্যে এত অংশ বৃদ্ধি পাবে। এটা হচ্ছে এই অন্য যে কোনো পদার্থের ক্ষেত্রে একই রকম ভাবে তার দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক, তার স্পেসিফিক মান দেওয়া থাকবে, মান তোমাদের মুখস্থ করতে হবে না, মান দেওয়া থাকবে, তুমি জাস্ট ওখান থেকে এত বলতে কি বোঝায় সেটা লিখতে পারবে। এবার আমরা তাহলে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের পরে চলে আসি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। সিমিলারলি একই রকম ভাবে আমরা লিখতে পারবো যে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতো দেখো ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। এখানে দেখো মনে করো T1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্ষেত্র কোনো একটা তার বা দণ্ডের S1, ক্ষেত্রফল S1, T2 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় ক্ষেত্রফল মনে করো S2, তাহলে ক্ষেত্রফলের পরিবর্তন S2 মাইনাস S1। এটি দুটি বিষয়ের উপর নির্ভর করবে। সিমিলারলি একটি প্রাথমিক ক্ষেত্রফলের উপর, আর একটি সিমিলারলি S2 মাইনাস S1 উষ্ণতা পার্থক্যের সমানুপাতিক হবে T2 মাইনাস T1। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারবো? S2 মাইনাস S1 সমানুপাতিক S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখান থেকে দেখো S2 মাইনাস S1 ইকুয়াল টু, এই সমানুপাতিক চিহ্ন তুললে এবার যেটা আসবে বিটা, যেটাকে বলা হয় কোএফিসিয়েন্ট অফ সারফেস এক্সপানশন। হ্যাঁ, তাহলে এখান থেকে দেখো S2 মাইনাস S1 ইকুয়াল টু বিটা ইন্টু S1 ইন্টু T2 মাইনাস T1। তাহলে এখান থেকে বিটা ইকুয়াল টু তুমি কি লিখতে পারবে? S2 মাইনাস S1 বাই S1 ইন্টু T2 মাইনাস T1। তোমাদের সংজ্ঞা লেখার সময় এই সমীকরণ প্রতিষ্ঠা করতে হবে না, জাস্ট সংজ্ঞা লিখে সমীকরণটা লিখলেই হবে। তাহলে তুমি এক্ষেত্রে কি বলবে? ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলে? যে কোনো তার বা দণ্ডের প্রতি একক উষ্ণতা বৃদ্ধিতে প্রতি একক ক্ষেত্রে যে পরিমাণ ক্ষেত্র বৃদ্ধি ঘটে তাকে এই পদার্থের ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। ক্লিয়ার? প্রতি একক উষ্ণতা পরিবর্তনে প্রতি একক ক্ষেত্রে যে পরিমাণ ক্ষেত্রের প্রসারণ ঘটে তাকে ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক বলে। সিমিলারলি এর একক কি হবে? একই রকমের একক ক্ষেত্রফলের এককের উপর নির্ভর করবে না, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের একক দৈর্ঘ্যের এককের উপর নির্ভর করবে না, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও তাই, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের একক ক্ষেত্রফলের উপর নির্ভর করবে না। এটির একক এসআই পদ্ধতিতে তাহলে কি হবে? ডিগ্রি কেলভিন টু দি পাওয়ার -1, সিজিএস পদ্ধতিতে তুমি কি লিখতে পারো? এটা ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1। সিমিলারলি আরেকটি গুণাঙ্ক আমাদের পড়তে হবে, সেটা কি? আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্কের আমি একবারে সমীকরণ লিখে সংজ্ঞা দিয়েছি। দেখো আয়তন প্রসারণ গুণাঙ্ক কি গামা চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এই সিমিলারলি এরকম এটা তো ক্ষেত্রফলের পরিবর্তন, এখানে কি হবে? আয়তনের পরিবর্তন V2 মাইনাস V1 বাই V1 ইন্টু T2 মাইনাস T1।
এটা লিখতে পারি গামা ইকুয়াল, তাহলে এখান থেকে আমরা ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক কাকে বলবো, যে কোনো তার বা দণ্ডের প্রতি একক প্রসারিত পরিবর্তনে প্রতি একক আয়তনে যে পরিমাণ আয়তন প্রসারণ ঘটে তাকে কি বলা হয়, আয়তন প্রসারণ গুণাঙ্ক। আয়তন প্রসারণ গুণাঙ্ক, আয়তন প্রসারণ গুণাঙ্ক। তাহলে আয়তন প্রসারণ গুণাঙ্ক গামা ইকুয়াল টু v2 - v1 বাই v1 × t2 - t1। ক্ষেত্র প্রসারণ গুণাঙ্কের মাত্রাটা লেখা হয়নি, দেখো এই ক্ষেত্রে এর মাত্রাটাও হবে সিমিলারলি দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের মতো θ⁻⁻1। তেমনি আয়তন প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রেও একই একক, তাহলে এর একক কি হবে, এসআই পদ্ধতিতে এটাকে কেলভিন টু দি পাওয়ার -1 লিখব, সিজিএস পদ্ধতিতে কি লিখব, ডিগ্রি সেন্টিগ্রেড টু দি পাওয়ার -1, কারণ এর একক আয়তনের এককের উপর নির্ভর করবে না। সিমিলারলি এর মাত্রা কি হবে, θ⁻⁻1। তাহলে দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ এই তিনটি গুণাঙ্ক প্রত্যেকটির একক এবং মাত্রা কিন্তু সেম। এখন সম্পর্ক দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্ক, এই সম্পর্কটা আমাদের এখন প্রতিষ্ঠা করতে হবে না, শুধুমাত্র সম্পর্কটা জানলেই হবে। আমরা দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্কের ক্ষেত্রে কি করেছি, আলফা দিয়ে প্রকাশ করেছি, ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে বিটা দিয়ে প্রকাশ করেছি, আয়তন প্রসারণ গুণাঙ্ককে গামা দিয়ে প্রকাশ করেছি। এই তিনটির মধ্যে সাধারণ সম্পর্ক কি, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3। তাহলে এই তিনটি গুণাঙ্কের মধ্যে সব থেকে বড়কে আয়তন প্রসারণ গুণাঙ্ক, তারপরে কি ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ক, তারপরে দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক। অর্থাৎ আয়তন প্রসারণ গুণাঙ্ককে তুমি 3 দিয়ে ভাগ করলে দেখো ক্ষেত্র প্রসারণ আলফা পাবে, দৈর্ঘ্য প্রসারণ গুণাঙ্ক পাবে, আবার ক্ষেত্র প্রসারণ গুণাঙ্ককে 2 দিয়ে ভাগ করলে আলফা পাবে। তাহলে সব থেকে বড় হচ্ছে গামা, তারপরে বিটা, তারপরে আলফা। এই সম্পর্কটা প্রায়ই পরীক্ষায় আসে যে দৈর্ঘ্য, ক্ষেত্র এবং আয়তন প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কের সঠিক কোনটি। তাহলে আমরা কি লিখবো, আলফা ইকুয়াল টু বিটা বাই 2 ইকুয়াল টু গামা বাই 3, এবং এর মধ্যে সব থেকে বড় কোনটি, গামা, তারপরে বিটা, তারপরে আলফা।